আমি ৩৫ বছর বয়সী একজন বিধবা শিক্ষিকা। স্বামীর মৃত্যুর পর রাতগুলো আমার জন্য ভীষণ একাকিত্ব কাটত। এক রাতে যখন আমি গভীর ঘুমিয়েছিলাম, তখন হঠাৎ করে আমার ঘরে দুজন চোর ঢুকে পড়ে। তারা ৪০ বছরের মাঝারিকরণের লোক ছিল। আমি তাদের চুরি করতে দেখে ধরতে যাওয়ার পর তারা আমাকে একা পেয়ে আমার সাথে এমন কিছু করলো যা আমি কল্পনাও করতে পারিনি। সেই রাতে আমার চিৎকার আমার পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আর্মিতে কাজ করতেন এবং ১ বছর আগে তিনি এক দুর্ঘটনায় মারা যান। আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমি সম্পূর্ণভাবে একা হয়ে গিয়েছিলাম। আমি একটি ছোট্ট শহরে থাকতাম, যেখানে সকালে স্কুলে পড়াতে যেতাম, কিন্তু কাজের পর সময় কাটানো আমার জন্য ভীষণ কঠিন হয়ে যেত। আমার বয়স মাত্র ৩৫, তাই মাঝে মাঝে ভাবতাম এই বয়সে আমি কি করব। একদিন একাকিত্ব থেকে মুক্তি পেতে আমি একটি জিমে যোগদান করলাম। স্কুলের পর প্রতিদিন আমি ১ ঘন্টা করে ব্যায়াম করতাম। এতে আমার কিছুটা সময় কেটে যেত। জিমে আমার সময়ে একটি পুরুষ আসতো, যিনি সবসময় আমাকে দেখতেন। তিনি আমাকে ব্যায়াম সঠিকভাবে করতে সাহায্য করতেন এবং মাঝে মাঝে শরীরে হাত লাগিয়ে দিতেন। তার হাত আমার শরীরে স্পর্শ করলে আমার মনে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠত। তখন বুঝতে পারতাম আমি আসলে কতটা একা। সরকারি চাকরি থাকতেও আমি কতটা একাকিত্বে ভুগছি তা তখন উপলব্ধি করতাম। আমার নাম মীরা। ২৪ বছর বয়সে আমি সরকারি শিক্ষকতার চাকরি পাই। সেই সময় আমার জন্য সেটা ছিল অসীম আনন্দের। সরকারি পরীক্ষা পাশ করা খুবই কঠিন, তাই চাকরি পাওয়া ছিল আমার জন্য একটা বড় সাফল্য। আমার পোস্টিং ছিল বাড়ি থেকে অনেক দূরে একটি গ্রামে। সেখানে প্রথমে আমার কাজ মনোমতো ছিল না, কিন্তু ধীরে ধীরে কাজের প্রতি ভালোবাসা জন্মালো। তবে রাতগুলো ছিল ভীষণ একাকী। বছর কেটে গেল এবং আমার বাবা মা আমার বিয়ের চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। তবে আমি বিয়ে করতে চাইতাম না, কারণ চাকরি এবং স্বাধীনতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। একদিন ওই গ্রামের একটি পরিবার থেকে আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি আর্মিতে কাজ করত এবং বছরে ৩ মাস বাড়িতে থাকত। বাকি সময়টুকু সে ডিউটিতে কাটাতো। প্রস্তাবটি আমার পছন্দ হলো এবং আমি বিয়েতে রাজি হলাম। সেই সময়ে আমার বয়স ২৬ ছিল। বিয়ের প্রথম ১৫ দিন আমার স্বামী আমার সাথে ছিলেন, কিন্তু তারপর তাকে ডিউটিতে চলে যেতে হলো। তার অভাব আমাকে তীব্রভাবে কাঁদাতো এবং আমি রাতে তার জন্য অপেক্ষা করে থাকতাম। শুধুমাত্র ফোনেই আমাদের যোগাযোগ হতো। আমার দেবর মাঝে মাঝে আমার ঘরে আসতো এবং আমার সাথে কথা বলতো। সে আমারই বয়সী ছিল। ধীরে ধীরে আমার দেবরের সাথে ভালো লাগা শুরু হলো, কারণ সে আমার স্বামীর চেয়ে বেশি সময় আমাকে দিত। সে আমাকে সবসময় হাসানোর চেষ্টা করত। আমার শাশুড়ি এটি একদমই পছন্দ করতেন না যে আমার দেবর আমার ঘরে আসতো। তাই তিনি আমাকে
তিরস্কার করতেন। তবে আমি তার কথায় খুব একটা কান দিতাম না, কারণ আমার মনে হতো আমি একজন নারী, আর কতদিন এইভাবে থাকব। দেবরকে আমি একজন বন্ধু মনে করতাম, এর বাইরে কিচ্ছু নয়। 6 মাস পরে যখন আমার স্বামী বাড়ি ফিরলেন, তখন আমার শাশুড়ি নানা কথা তার কানে তুলে দিলেন। আমার স্বামী আমার উপর চড়াও হলেন। আমি বললাম, তুমি তো চলে যাও, তাই আমি অজয়ের সাথে কথা বলি। তবে আমাদের মধ্যে এমন কিছুই নেই। কিন্তু আমার স্বামী এবং তার মা মিলে আমার দেবরের বিয়ে ঠিক করে দিলেন। এখন আমার দেবর তার স্ত্রীকে সময় দিচ্ছে, আর আমি আবার একা হয়ে গেলাম। এরপর আমি কিছু শিশুদের টিউশনি পড়াতে শুরু করলাম, যাতে আমার সময় কেটে যায়। তবে যতটুকু সময় থাকতো আমি আমার স্বামীর সাথে ফোনে কথা বলতাম। বিয়ের 8 বছর কেটে গেল, কিন্তু আমি সন্তানের মা হতে পারলাম না। এই 8 বছরে আমি অনেক তিরস্কার সহ্য করেছি। আমার চোখ থেকে বারবার পানি বেরিয়েছে। আমার শাশুড়ি আমাকে একটুও সুযোগ দিতেন না। বলতেন, পড়ালেখা করা বউ বিয়ে করতে দেরি করেছে এবং সন্তান নেওয়াটা জরুরি মনে করেননি। আমার দেবরানীও আমার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। একদিন আর্মির লোকেরা আমার স্বামীর মৃতদেহ নিয়ে আমার বাড়িতে আসেন। স্বামীর মৃত্যুর শোক থেকে বের হওয়ার আগেই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার দেবরানী তো আগেই আমাকে নিয়ে খুশি ছিলেন না, কারণ বিয়ের আগে আমি আমার দেবরের সাথে বেশ মিলেমিশে ছিলাম। আমার শাশুড়িও আমার সঙ্গে থাকাটা সহ্য করতে পারলেন না। তবে আমার শ্বশুর এবং দেবর আমার পাশে ছিলেন, কিন্তু তারা কিছু বলতে পারেননি। এরপর আমি সেই গ্রাম ছেড়ে একটি ছোট্ট শহরে ট্রান্সফার নিয়ে চলে আসলাম এবং 1 বছর ধরে একা জীবনযাপন করছি। সেই একাকিত্ব থেকে মুক্তি পেতে আমি জিমে যোগদান করলাম। জিমে আমার সময় কেটে যেত এবং অন্য লোকদের সাথে পরিচিতি বাড়ত। এই সময়ে আমার স্কুলের ছুটি এলো। আমি ভাবলাম ভাই এবং ভাবির কাছে কিছুদিন কাটাতে চলে যাব। আমার মা বাবা মারা গেছেন, তাই আমার ভাই এখন আমার একমাত্র আশ্রয়। আমি ট্রেনে চেপে যাত্রা শুরু করলাম। ট্রেনের সফরটি বেশ দীর্ঘ ছিল এবং একা থাকতে একটু ভয় লাগছিল। আমার পাশে একটি 40 বছর বয়সী পুরুষ বসেছিল, যিনি বারবার আমাকে দেখছিলেন। একটি স্টেশনে পৌঁছে আমার পানির বোতল খালি হয়ে যায়। আমি ভাবলাম পরের স্টেশনে নেমে জল নিয়ে আসব, কিন্তু ওই পুরুষটি আমার বোতলটি নিয়ে বলল, আমি জল নিয়ে আসছি। সে দ্রুত বেরিয়ে গেল। আমি তার ব্যবহারে ভীত ছিলাম, কিন্তু ট্রেন ছাড়ার আগে সে আমার কাছে ফিরে এলো এবং জল ও কিছু খাবার দিয়ে গেল। আমি খেতে শুরু করলাম, কারণ আমি খুব ক্ষুধার্ত ছিলাম। রাতের বেলা আমি ট্রেনের ওপরে সিটে শুয়েছিলাম। ওই পুরুষটি বলল, ম্যাডাম, আমার নিচের সিটে এসে আপনি চাইলে শুয়ে পড়তে পারেন। পরদিন আমি ভাই এবং ভাবির বাড়ি পৌঁছালাম, কিন্তু তাদের ব্যবহার আমার জন্য ঠিক লাগছিল না। আমার ভাবি যেন আমার আশাতে খুশি হননি, কারণ আমি একজন বিধবা এবং সন্তানহীন। ভাবি বললেন,
তোমার জন্য আমাদের সন্তানরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। তারা সারাদিন তোমার সাথে সময় কাটাচ্ছে এবং শয়তানি করছে। আমি কিছু বলিনি। এক রাতে আমি ঘুমিয়েছিলাম। যখন ঘরের ভেতর থেকে কিছু শব্দ শুনে জেগে উঠি, আমি ভীষণ ভীত ছিলাম। আমি উঠে ড্রয়িং রুমের আলো জ্বাললাম এবং দেখলাম দুইজন মুখোশ পরিহিত পুরুষ আমার ঘরে ঢুকেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ধরে ফেলল এবং মুখে হাত চেপে ধরল। তারা বলল, আমরা তোমার স্বামীর বন্ধুরা। তিনি আমাদের শেষ ইচ্ছা করেছিলেন যে আমরা তোমার খেয়াল রাখব। আমি ভয় পেলেও শান্ত হয়ে চা বানাতে গেলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না তারা কী উদ্দেশ্যে এসেছে। তারা আমার ভেজা কাপড়ের দিকে তাকিয়ে থাকলো। তারা বলল, তোমার স্বামী আমাদের শেষ ইচ্ছা করেছেন যে আমরা দুজনেই তোমাকে বিয়ে করি। আমি হতবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর তারা আমাকে ছেড়ে চলে গেল। সকালে আমি দেখলাম আমার গয়নার আলমারি খোলা এবং সব গয়না গায়েব। পরে আমি জানতে পারলাম এই কাজটি আমার শাশুড়ি এবং দেবরানীর দ্বারা পরিকল্পিত ছিল। 6 মাস পর আমার দেবর এসে আমার গয়না ফিরিয়ে দিল। তিনি বললেন, ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয় না। আমার মা মারা গেছেন এবং আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। সেটা শুনে আমার চোখে জল এসে গেল। আমার দেবর যখন তার গয়নাগুলো ফিরিয়ে দিল, তখন আমার মনে অদ্ভুত এক মিশ্র অনুভূতি জাগল। দেবর আমার হাত ধরে বললেন, ভাবি, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি আমার মায়ের ও স্ত্রীর ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি এখনো একা থাকতে চাই। আমার জীবনে আর কোনো পুরুষের জায়গা নেই। তবে দেবর দৃঢ়ভাবে বললেন, ভাবি, আমি বুঝতে পারছি তুমি একা থাকতে চাও, কিন্তু আমি শুধু তোমার জন্য এসেছি, তোমার সান্ত্বনা দেওয়ার জন্য নয়। আমি আসলে তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে গেলাম। আমার দেবরের মুখে সত্যি ভালোবাসার প্রতিফলন ছিল। আমি প্রশ্ন করলাম, কিন্তু তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক কি হবে? দেবর গভীরভাবে জবাব দিলেন, আমার পরিবার এমন কাজ করেছে যা আমি কখনোই গ্রহণ করতে পারবো না। আমি শুধু তোমার সাথে নতুন করে শুরু করতে চাই। তুমি কি আমার সাথে এই নতুন জীবন শুরু করতে চাও? আমি কিছুক্ষণ ভাবলাম। দেবরের কথার মধ্যে সত্যি কিছু ছিল যা আমার হৃদয় স্পর্শ করেছিল। তার মধ্যে একটি নতুন আশা এবং ভালোবাসার প্রেরণা জেগে উঠল। আমি বললাম, যদি তুমি সত্যিই আমার সুখের জন্য কাজ করতে চাও, তাহলে আমরা একসাথে একটি নতুন পথ খুঁজে বের করতে পারি। দেবর আনন্দের সাথে বললেন, আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে প্রস্তুত। আমাদের অতীতের কষ্টগুলো এখন আমাদের ভবিষ্যতের শক্তি হবে। এরপর আমি এবং দেবর একে অপরকে নতুনভাবে জানতে লাগলেন এবং আমাদের সম্পর্কের মধ্যে গভীরতা আসতে শুরু করলো। আমরা একসাথে সময় কাটাতে লাগলাম। একে অপরের প্রতি অনুভূতি আরও গভীর হয়ে উঠল। আমি অনুভব করলাম যে দেবরের সাথেই
আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করা সম্ভব। কিছু মাস পর আমি এবং দেবর একসাথে একটি ছোট্ট বিয়ের অনুষ্ঠান করলাম, যেখানে আমরা একে অপরের সাথে আমাদের নতুন জীবনের কথা প্রকাশ করলাম। আমাদের সম্পর্কের গভীরতা এবং সত্যিকারের ভালোবাসার অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ল। আমি জানতাম যে আমার জীবনের নতুন সুখ এবং প্রেমের সূচনা হয়েছে। আমরা একসাথে নতুনভাবে জীবন কাটানোর প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করলাম এবং আমি জানতাম যে এই নতুন জীবন আমার অতীতের কষ্টকে ভুলে উঠতে সাহায্য করবে এবং আমাদের সম্পর্ককে আরও মধুর ও শক্তিশালী করে তুলবে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।